নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও থেকে আলোচনা করব 5টি স্টক নিয়ে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, ওএনজিসি, ডিকসন টেকনোলজি, সিমেন্স এবং সেই সাথে সবার শেষে যে আলোচনা করব স্টকটি সেটি হলো দীপক নাইট্রেট। তো এই স্টকগুলি অনেকটাই নিচে পড়ে রয়েছে। এখন কি পরিস্থিতিতে রয়েছে, নিয়ারেস্ট সাপোর্ট জোন কোথায় রয়েছে, কতটা পড়তে পারে, বা যে স্টকগুলো ভালো চার্ট প্যাটার্ন বানিয়ে রেখেছে সেগুলোর এন্ট্রি পয়েন্ট কোথায় হতে পারে, ডিটেলসে ডিসকাস করব। কিন্তু আমি কোনোভাবেই রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি আমার যে ভিউ সেই ভিউটা এডুকেশনাল পারপাস আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি মাত্র। এবং আরেকটা বিষয় এখানে বলে রাখি, সেটা হচ্ছে এই যে স্টকগুলো নিয়ে ডিসকাস করব, যে স্টকগুলো এখন মোমেন্টামের মধ্যে আছে, হায়ার হাই বানাচ্ছে, সেগুলোকে ডেলিতে দেখব, অর্থাৎ ডেলি চার্টে দেখব। বাকি যে স্টকগুলো বেশ ভালো রকম পড়ে রয়েছে এবং ডাউন ট্রেন্ডে রয়েছে সেগুলোকে অ্যানালাইসিস করব উইকলি চার্টে। সবার প্রথমে যে স্টকটি নিয়ে কথা বলবো স্টকটি হলো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। স্টকটি রিসেন্ট যে হাই বানিয়েছিল সেই হাই থেকে যদি আমরা মেজার করি তাহলে কিন্তু স্টকটি প্রায় 37%-এর কাছাকাছি নিচে পড়ে রয়েছে। এখানে যদি দেখি, হ্যাঁ, প্রায় 36%-এর কাছাকাছি নিচে পড়ে রয়েছে। তো এই স্টকটির যে অল টাইম হাই সেটা কিন্তু অনেকটাই ওপরে, এটা বানিয়েছিল 2007-এ, তারপর থেকে কিন্তু এতটা ওপরে স্টকটি আর যায়নি। তো রিসেন্টলি স্টকটির মধ্যে কিন্তু একটা মোমেন্টাম দেখা গিয়েছিল, যেখানে 2024 সালে কিন্তু একটা ভালো রিটার্নও জেনারেট করে দিয়েছিল। তো প্রথমে এখানে একটা জায়গাকে আমরা একটু মার্ক করব, তার 2021 সালের যে হাইটা ছিল সেই হাইটাকে কিন্তু আমরা এই জায়গা থেকে ব্রেকআউট দিতে দেখেছিলাম। যখন এই জায়গাটাকে ব্রেকআউট দেয় তখন কিন্তু একটা খুব সুন্দর প্যাটার্ন তৈরি করে ব্রেকআউট দিয়েছিল। যদি এই জায়গাটাকে মার্ক করে নিই তাহলে দেখা যাচ্ছে একটা রাউন্ডিং বটম বানিয়েছিল, রাউন্ডিং বটম বানিয়ে সেই রাউন্ডিং বটমের ব্রেকআউট দিয়েছিল, কিন্তু সাস্টেন্ড করেনি। এখান থেকে কিন্তু পতন দেখা গেছে এবং মার্কেট নেগেটিভ, সেখানে এই স্টকগুলিতে ভালো রকমের ফল দেখা গেছে। এই মুহূর্তে স্টকটি কিন্তু একটা ভাইটাল জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। প্রথমেই একটা জোনকে একটু মার্ক করে নিই তাহলে ভালো বোঝা যাবে, সেটা হচ্ছে এই জোনটা। যে জোনটাতে একটা সময় স্টকটি রিজেকশন পেয়েছিল, রিজেকশন পাওয়ার পরে এখানে রিজেকশন, এই জায়গাতে ব্রেকআউট দিয়ে এখানে রিটেস্ট করে হায়ার হাই লাগিয়ে ওপরে যাচ্ছিল। তো এখন যখন স্টকটি এখানে লোয়ার লো লাগাচ্ছে, একজাক্টলি ওই জোনটাতে কিন্তু 3টে সপ্তাহ কাটিয়েছে, জোনটাকে ব্রেকডাউন দেয়নি। তো এখানে একটা ভালো সিনারিও দেখা যাচ্ছে। এরপরে এখানে ইএমএটাকে অ্যাপ্লাই করলে একটা বিষয় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অলরেডি 50 ইএমএকে ব্রেক ডাউন দিয়ে ফেলেছে, 100 ইএমএকেও ব্রেক ডাউন দিয়ে ফেলেছে এবং এই মুহূর্তে 100 ইএমএটা স্টকটির জন্য রিজেকশনের কাজ করছে। একটু নিচেই রয়েছে 200 ইএমএ। তো উইকলি চার্টে বা লং টার্মের ক্ষেত্রে আমরা 200 ইএমএটাকে একটা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে দেখি। যদি কোনো কারণবশত এই 200 ইএমএটাকে ব্রেকডাউন দিতে দেখি, সেক্ষেত্রে কিন্তু স্টকটির মধ্যে আরও একটা পতন দেখা যেতে পারে এবং একটু বেশ বড় পতন দেখা যেতে পারে। সেটা হচ্ছে 102কে যদি ব্রেকডাউন দিয়ে দেয় তাহলে কিন্তু স্টকটির মধ্যে আরও কিছুটা পতন দেখতে পারি এবং সেক্ষেত্রে যেটা 70-80 টাকার কাছাকাছি স্টকটি একটা সময় চলে গেছিলো সেই খান পর্যন্তও যেতে পারে। কাজেই এই স্টকটির ক্ষেত্রে মেজর লেভেল যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 102.3, যেখানে 200 ইএমএটা রয়েছে উইকলি চার্টে। এই জোনটাকে যদি ব্রেক ডাউন দিয়ে দেয় তাহলে কিন্তু আরও কিছুটা ফল দেখা যেতে পারে। আর যদি এই 200 ইএমএটাকে সাপোর্ট করে স্টকটি এখান থেকেই বাউন্স ব্যাক নেয়, সেক্ষেত্রে কিন্তু এই জোনটা একটা ভালো বাইং জোন হতে পারে। কিন্তু এখানে যে সাবধানতাটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে, যদি 200 ইএমএতে সাপোর্ট নিয়ে একটা ভালো উইকলি ক্যান্ডেলের ক্লোজিং এখানে চলে আসে, অবশ্যই সেই উইকলি ক্যান্ডেলের নিচে কিন্তু একটা এসএল কনসিডার করা উচিত বলে আমি পার্সোনালি মনে করি। কারণ স্টকটি যেহেতু লোয়ার লো লাগাচ্ছে, যদি কোনো কারণবশত এখানে একটা উইকলি ক্যান্ডেল ক্লোজিং দেওয়ার পরে এই জোনটাকে ব্রেক ডাউন দিয়ে দেয় তাহলে কিন্তু ট্র্যাপ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাহলে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এই মুহূর্তে কিন্তু একটা বিয়ারিশ চার্ট প্যাটার্ন বানিয়ে রেখেছে। নেক্সট স্টকে আসবো ওএনজিসি। ওএনজিসি স্টকটি খুব ভালো একটা প্যাটার্ন বানিয়ে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, এক্স্যাক্টলি সেলের মতো। স্টকটির উইকলি চার্টে আমরা এখন রয়েছি। যদি তার অল টাইম হাই থেকে আমরা মেজার করি তাহলে দেখা যাচ্ছে স্টকটি এই মুহূর্তে প্রায় 27% নিচে পড়ে রয়েছে। এবং প্রথমেই একটা জোনকে আমরা একটু ড্র করে নেব, সেটা হচ্ছে এই জোনটা, যেটা 2014 সালে হাই বানিয়েছিল। সেই অল টাইম হাইটাকে এখানে ব্রেকআউট দিয়ে নতুন হাই বানিয়েছিল 340 টাকার ওপরে, যেখানে হাই বানানোর পরে কিন্তু সাস্টেন্ড করেনি, ব্রেক ডাউন দিয়ে ফেলেছে যেহেতু মার্কেট নেগেটিভ। তো এখানেও আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, স্টকটি কিন্তু একটা রাউন্ডিং বটম বানিয়েছিল এবং সেই রাউন্ডিং বটমের কিন্তু এখানে ব্রেকআউট দিতে দেখা গিয়েছিল। যখন রাউন্ডিং বটম বানায় এবং ব্রেকআউট দেয় তার আগে কিন্তু একটা জোনে অনেকটা সময় কনসলিডেশন করেছিল, সেটা হচ্ছে এই জোনটা। এই জোনটাতে কিন্তু অনেকটা সময় কনসলিডেশন করেছিল এবং তারপরে ব্রেকআউটটা আমরা দিতে দেখেছিলাম।
অর্থাৎ এখানে কনসলিডেশনের পরে ব্রেকআউট এখানে দেখতে পাচ্ছিলাম, অনেকটা সময় ব্রেকআউট দেওয়ার পরে কনসলিডেশন করেছিল। তো এখানে সাস্টেন হওয়ার একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, কিন্তু মার্কেট নেগেটিভ হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু পতন দেখা গেছে। তো যেহেতু তার অল টাইম হাই থেকে নতুন হাই বানিয়ে পতন দেখিয়েছে, এখানে প্রথমেই আমাদেরকে দুটো জায়গা একটু মার্ক করে নিতে হবে। সেটা হচ্ছে এই জোনটা যেখানটাতে স্টকটি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, এই জোনটা কিন্তু স্টকটির জন্য একটা স্ট্রং সাপোর্ট জোন হতে পারে। কারণ যখন এখানে কনসলিডেশন করেছিল তখন এই জোনটাকে কিন্তু খুব সুন্দর রেসপেক্ট করেছিল, এখানে সাপোর্ট নিতে দেখা গিয়েছিল। সেই সাথে আরও একটা জোনকে আমাদেরকে একটু দেখে নিতে হবে, সেটা হচ্ছে এখানটাতে যে লোটা বানিয়েছিল, অর্থাৎ এটা জুন মাসে যে ইলেকশন রেজাল্টের সময় যে লোটা বানিয়েছিল সেই লোটাকে একটু মার্ক করে নিতে হবে। তাহলে প্রথমত এখানে 250 এবং 225 এই দুটো জোন কিন্তু স্টকটির জন্য খুব স্ট্রং সাপোর্টের জায়গা হিসেবে দেখা যাচ্ছে উইকলি চার্টে। এবং এখানে যদি ইএমআইটাকে অ্যাপ্লাই করে দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে অলরেডি 50 ইএমআইকে ব্রেক ডাউন দিয়ে ফেলেছে। তো 100 ইএমএ এবং এই জোনটাকে যদি ব্রেকডাউন দিয়ে দেয় সেক্ষেত্রে 200 ইএমের যে সাপোর্ট রয়েছে সেই পর্যন্ত কিন্তু পতন দেখা যেতে পারে। আর যদি দেখা যায় যে এই জোনটাকে সাপোর্ট জোন হিসেবে দেখে নিল, এই জায়গাতেই একটা বাউন্স ব্যাক দেখালো, তাহলে এই জোনটা কিন্তু স্টকটির জন্য একটা স্ট্রং বাইং জোন হতে পারে। তো এখানে যেটা মেনলি দেখার সেটা হচ্ছে 100 ইএমএ এবং এই যে জোন আমরা ড্র করলাম এই জোনের উপরে কিন্তু স্টকটিকে স্ট্রং উইকলি ক্লোজিং দিতে হবে, তবে গিয়ে পরে এখানে একটা বাইংয়ের সম্ভাবনা আসবে। কিন্তু সেটা হলেও যদি বাইংয়ের পজিশন চলে আসে তাহলে অবশ্যই 224 যেটা সাপোর্ট জোন হিসেবে আসছে ওই জোনটাতে একটা স্ট্রিক্ট এসএল মেনশন করতে হবে। কারণ যেটা সেলের ক্ষেত্রে বললাম, ওএনজিসির ক্ষেত্রেও কিন্তু সিচুয়েশনটা একই জায়গাতে রয়েছে। এখানে যে কনসলিডেশন জোনটা বানিয়েছিল অনেকটা সময়ের, যেটা একটা স্ট্রং ডিমান্ড জোন ছিল, সেই জোনটাকে কিন্তু এখানে ব্রেক ডাউন দিয়ে ফেলেছে। কাজেই এই জায়গাতে কিন্তু একটা স্ট্রং গ্রিন কালারের ক্যান্ডেলের ক্লোজিং না এলে এখানে কিন্তু ফার্দার বুলিশ মুভ আসার সম্ভাবনা খুব কম থাকবে। কাজেই এই জায়গাতে একটা স্ট্রং উইকলি ক্যান্ডেলের ক্লোজিং আর বাইং করলে অবশ্যই এই জায়গাতে একটা এসএল কনসিডার করা উচিত বলে আমি মনে করি। নেক্সট স্টকে আসবো সিমেন্স লিমিটেড। এই স্টকটি নিয়ে একজন ডিসকাস করার জন্য রিকোয়েস্ট করেছেন, ইনস্ট্যান্ট এন্ট্রি নেওয়া যায় কিনা জিজ্ঞাসা করেছেন। তো এই স্টকটি ডিসকাস করতে গিয়ে প্রথমেই একটা জোনকে আমরা একটু ড্র করব, তারপরে আমরা একটা জায়গাকে ড্র করব, যে জায়গাকে ড্র করলে কিন্তু আমরা দেখতে পাবো স্টকটি কিন্তু একটা বিয়ারিশ প্যাটার্ন বানিয়েছে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে এই যে জোনটাকে ড্র করা হলো এই জোনটা কিন্তু স্টকটির জন্য একটা স্ট্রং সাপোর্ট জোন, একবার দুবার তিনবার চারবার সাপোর্ট নিয়েছে এবং ফাইনালি এখানেও খুব কাছাকাছি এসে সাপোর্ট নিয়ে একটু ওপরে গিয়ে আবার নিচে আসছে। তো এই জোনটি কিন্তু স্টকটির জন্য একটা স্ট্রং সাপোর্ট জোন হতে পারে। এরপরে এখানে আমি যে বললাম একটা বিয়ারিশ প্যাটার্ন দেখা যাচ্ছে, সেই জায়গাটাকে যদি দেখি তাহলে ভালো বুঝতে পারবো। এখানে যখন স্টকটি এখান থেকে বাউন্স ব্যাক নিয়েছিল তখন এই জায়গাটাকে যদি ড্র করা হয় তাহলে এখানে কিন্তু একটা বিশেষ প্যাটার্ন আমরা দেখতে পাবো। নিচের দিকটা যেটা ড্র করলাম সেটা হলো ফ্ল্যাগ, এবং এখান থেকে যদি আমরা এটাকে কানেক্ট করে দিই তাহলে হয়ে গেলো পোল। অর্থাৎ বিয়ারিশ পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়েছিল, যে প্যাটার্নটাকে অলরেডি ব্রেকডাউন দিয়ে ফেলেছে। অর্থাৎ এটা কিন্তু এই স্টকটির জন্য একটা নেগেটিভ জায়গা দেখাচ্ছে, কিন্তু এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন রয়েছে যেখানে একটা হ্যামারের মতন ক্যান্ডেল বানিয়েছে। তো এখানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে যেহেতু এখানে একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে এখানে একটা বাউন্স ব্যাক আসতে পারে এরকম একটা সম্ভাবনার জায়গা তৈরি করেছে। তো সেক্ষেত্রে লাস্ট যে রেড ক্যান্ডেলটা বানিয়েছিল সেই রেড ক্যান্ডেলের উপরে যদি একটা ডেলি ক্লোজিং চলে আসে 6800 উপরে, তখন একটা কনফার্মেশন পাওয়া যাবে যে স্টকটি ওপরে যেতে পারে। কিন্তু ওপরে গেলেও আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, এখানে তো অলরেডি ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়ে রেখেছে, তো যে ফ্ল্যাগ প্যাটার্নটা বানিয়েছে তার নিচের দিকের যে জোনটা রয়েছে সেই জোনে কিন্তু এখানে রিজেকশন পেতে পারে, এবং রিজেকশন পেয়ে এই জোনটাকে ব্রেকডাউন দিয়ে এই স্ট্রং যে সাপোর্ট জোন এইখান অবধি চলে আসতে পারে, দেন এখান থেকে আবার উপরে এখানে রিটেস্ট করে এই জোনটাকে ব্রেকডাউন দিতে পারে। এরকমের সিনারিও কিন্তু মেবি দেখা যেতে পারে টেকনিক্যাল চার্ট যেরকম তৈরি করেছে। বাট আমি বলছি না এটাই দেখাবে, এখানে নাও দেখাতে পারে। মার্কেট নেগেটিভ আছে, হঠাৎ করে যখনই মার্কেট বটম বানিয়ে পজিটিভ হবে এখানে কিন্তু মোমেন্টাম চলে আসতে পারে, এবং এই যে ফ্ল্যাগ প্যাটার্নটা বানিয়েছে এই ফ্ল্যাগ প্যাটার্নটা কিন্তু ইনভ্যালিড হয়ে যেতে পারে, এটাও কিন্তু সম্ভব। তাহলে এই জায়গাটাও আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এরপরে এখানে 200 ইএমএটা যদি আমরা দেখি, 200 ইএমএটা কিন্তু যে জোনটা আমরা ড্র করেছি তার একটু নিচে রয়েছে 6375, আর আমরা জোনটা ড্র করেছি 6500-তে, অর্থাৎ কাছাকাছির মধ্যে রয়েছে। তো কোনো কারণবশত যদি ইনস্ট্যান্ট এন্ট্রি নেওয়ার চিন্তাভাবনা থেকেও থাকে তাহলে এই 6500-তে কিন্তু একটা স্ট্রিক্ট এসএল কনসিডার করে সেই ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা করতে হবে। বাকি আমি কিন্তু কোনো রকমের রিকমেন্ডেশন দিচ্ছি না, আমি আমার যে ভিউটা আসছে টেকনিক্যাল চার্ট রিড করে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে ইনস্ট্যান্ট এন্ট্রির ক্ষেত্রে কিন্তু এই জোনটাতে অর্থাৎ 6500-তে একটা স্ট্রিক্ট এসএল রাখা যেতে পারে। নেক্সট স্টক নিয়ে কথা বলবো ডিকসন টেকনোলজি। এই স্টকটি নিয়ে এর আগে আমি অনেকবার ডিসকাস করেছি, অলরেডি চার্ট আমার ড্র করা রয়েছে, খুব
রিসেন্টলি মনে হয় আমি ডিসকাস করেছিলাম স্টকটি। তো স্টকটি কিন্তু খুব সুন্দর একটা চার্ট প্যাটার্ন বানিয়েছে এবং হায়ার হাই লাগাচ্ছে। আমরা নিচের দিকে একটা ট্রেন্ড লাইন ড্র করেছি, যে ট্রেন্ড লাইনের স্টকটি কিন্তু রেগুলার বেসিসে সাপোর্ট নিচ্ছে এবং এখানে যখন একটা বড় রেড কালারের ক্যান্ডেল বানিয়েছিল তখনও কিন্তু এই জোনটাতেই সাপোর্ট নিয়েছিল, ক্লোজিং দিয়েছিল উপরে, বেশ কিছুটা সময় কনসলিডেশন করে তারপরে আবার উপরের দিকে তার যে হাইটা ছিল সেই হাইটাকে ব্রেক করার চেষ্টা করেছিল, কিন্তু সেখানে ব্রেক করতে পারেনি। তো এই স্টকটির ক্ষেত্রে যেটা চিন্তাভাবনা রাখা যেতে পারে সেটা হচ্ছে নিচের দিকের যে জোনগুলো ড্র করা রয়েছে ওই জোনগুলো কিন্তু এই স্টকটির জন্য খুব ভাইটাল, কারণ স্টকটি হায়ার হাই লাগাচ্ছে, ওয়ান সাইডেড র্যালি দিয়েছে 2024 সালে। যখনই ওই জোনগুলোকে ব্রেক ডাউন দিয়ে দেবে এখানে কিন্তু হিউজ ফল দেখা যেতে পারে এবং ভালো রকমের একটা প্রফিট বুকিং চলে আসতে পারে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখার দরকার রয়েছে। কাজেই প্রথম টার্গেট হচ্ছে এই যে ট্রেন্ড লাইন, এর নিচে কোনো ডেলি ক্যান্ডেলে ক্লোজিং আসা চলবে না। সেকেন্ড টার্গেট হচ্ছে এই যে গ্রিন কালারের লাইনটা এখানে ড্র করা হয়েছে খুব সম্ভবত 13,500-র কাছাকাছি, এই জোনটাকে ব্রেকডাউন দেওয়া চলবে না। এবং ফাইনালি যদি 13,000-এর নিচে ক্লোজিং চলে আসে তাহলে কিন্তু স্টকটির যে হায়ার হাই চার্ট প্যাটার্ন বানাচ্ছে সেই চার্ট প্যাটার্নটা ইনভ্যালিড হয়ে যাবে। প্রথমে নেগেটিভ জায়গাগুলো বললাম, এরপরে পজিটিভ জায়গাগুলোর ব্যাপারে আসি। এখানে যদি ইনস্ট্যান্ট এন্ট্রি নেওয়ার চিন্তাভাবনা থাকে তাহলে অবশ্যই একটা স্ট্রিক্ট এসএল আমাদেরকে কনসিডার করতে হবে, সেটা হচ্ছে এই জোনটা মোটামুটি 13,500। 13,500-তে স্ট্রিক্ট এসএল কনসিডার করে কিন্তু এখানে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে। আদারওয়াইজ সবচেয়ে ভালো যেটা হবে সেটা হচ্ছে 15,950-এর ওপরে একটা স্ট্রং গ্রিন কালারের ক্যান্ডেলের ক্লোজিং চলে আসুক, তখন এই জায়গাটা একটা ভালো বাইং জোন হতে পারে। তাহলে এই জায়গাগুলো ডিকশনের ক্ষেত্রে এই মুহূর্তে মাথায় রাখা যেতে পারে এবং অলরেডি যদি হোল্ডিংসে থেকে থাকে তাও কিন্তু এই যে 13,500 জোনটা রয়েছে বা 13,000-এর জোনটা রয়েছে এই দুটো জোনের মধ্যে একটা জায়গাতে এসএল কনসিডার করা যেতে পারে। নেক্সট স্টকে আসবো দীপক নাইট্রেট। দীপক নাইট্রেট স্টকটির উইকলি চার্টে আমরা রয়েছি এখন। উইকলি চার্টে যদি স্টকটির যে হাই রিসেন্ট বানিয়েছিল সেখান থেকে মেজার করা হয় তাহলে ক্লোজিং বেসিসে দেখা যাচ্ছে প্রায় 17%-এর কাছাকাছি নিচে পড়ে রয়েছে। তো এই স্টকটির ক্ষেত্রেও প্রথমে আমরা একটা জায়গাকে একটু মার্ক করে নেব, যে জায়গাটি এই স্টকটির জন্য একটা সময় হাই ছিল 2021 সালে বানিয়েছিল, সেটাকে ব্রেকআউট দিয়েছিল উইকলিতে, তারপরে একটা ক্যান্ডেল ওপরে স্টেও করেছিল কিন্তু তারপরে ব্রেক ডাউন দিতে দেখা গেল। তো এখানে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে যেটা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু একটা রাউন্ডিং বটম বানিয়েছিল এবং যে রাউন্ডিং বটমটাকে ব্রেকআউট দিয়েছিল, কিন্তু ব্রেকআউট সাস্টেন করেনি, ফেল করে গেছে। এই মুহূর্তে স্টকটি কিন্তু খুব একটা ভাইটাল পজিশনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। নিচের দিকে যদি আমরা একটা জোনকে একটু ড্র করে নিই এই জোনটাকে, তাহলে দেখা যাচ্ছে এই জোনটিতে স্টকটি একটি সময় দুবার রিজেকশন পেয়েছিল, একবার দুবার, ফাইনালি এখানে ব্রেকআউট দেয়। ব্রেকআউট দেওয়ার পরে যখন নিচে আসছে এই জোনটাকে কিন্তু রেসপেক্ট করছে, কারণ আমরা জানি যখন কোনো স্টক কোনো জায়গাতে রিজেকশন পায় সেই জায়গাটা কিন্তু স্টকটির জন্য পরবর্তী সময় সাপোর্ট জোন হয়ে যায়। তো এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এবং উইকলি ক্যান্ডেলে একটা হ্যামারের মতন ক্যান্ডেল বানিয়েছে। তো এই জায়গাটা এই স্টকটির জন্য পজিটিভ দেখাচ্ছে। সেই সাথে এখানে যদি আমরা ইএমএটাকে অ্যাপ্লাই করে দিই তাহলে দেখা যাচ্ছে স্টকটি কিন্তু 3টি ইএমএর ওপরেই রয়েছে উইকলিতে এবং 50 ইএমএকে ব্রেক ডাউন দিয়েছিল কিন্তু ক্লোজিং দিয়েছে ওপরে। সেই সাথে যদি হিস্ট্রি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে মোটামুটি 2023-এর জুলাইয়ের পর থেকে 50 ইএমএ এবং 100 ইএমএটা খুব সুন্দর সাপোর্টের কাজ করেছে এই স্টকটির জন্য। এবং যেহেতু স্টকটি এখন 50 ইএমএ এবং 100 ইএমএর উপরে রয়েছে কাজে স্টকটিকে আমরা এই মুহূর্তে বলতে পারি বুলিশ আছে এবং হায়ার হাই লাগাচ্ছে এখনও, এটা আমরা বলতে পারি, কারণ তার যে লাস্ট ব্রেকআউট জোন সেটাকে কিন্তু এখনও ব্রেক ডাউন দেয়নি। তো এই জায়গাগুলো পজিটিভ দেখা যাচ্ছে। এরপরে আসা যাক এই স্টকটিতে এন্ট্রির ব্যাপারে। যেহেতু মার্কেট নেগেটিভ চলছে কনফার্মেশন পাওয়াটা কিন্তু খুব জরুরি। হ্যামার ক্যান্ডেল দিয়েছে অবভিয়াসলি খুব ভালো, কিন্তু আমাদের আগে দরকার কনফার্মেশন। সেটার জন্য যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এখানে যে হ্যামার ক্যান্ডেলটা বানিয়েছে এর উপরে একটা ভালো উইকলি ক্যান্ডেলের ক্লোজিং আসতে হবে। যদি আসে তাহলে সেই উইকলি ক্যান্ডেলের নিচে এসএল কনসিডার করে, বা যদি কারো রিস্ক একটু বেশি নেওয়ার ক্ষমতা থাকে তাহলে এই যে হ্যামার ক্যান্ডেল বানিয়েছে এই হ্যামার ক্যান্ডেলের নিচে একটা এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে। সেই সাথে এখানে আরও একটা ভালো প্যাটার্ন আমি খুঁজে পাচ্ছি, যদি একটু ভালো করে দেখা যায় সেটা হচ্ছে এই জায়গাতে কিন্তু একটা ফ্ল্যাগের মতন প্যাটার্ন অলরেডি বানিয়ে রেখেছে। তো যদি এই ফ্ল্যাগ প্যাটার্নটাকে ব্রেকআউট দিয়ে দেয় তাহলে কিন্তু এখানে ভালো রকমের একটা মুভমেন্ট আসতে পারে। কিন্তু মার্কেট যেহেতু নেগেটিভ আছে এখানে যে কোনো ধরনের ডিসিশন নিতে গেলে খুব সাবধানে নিতে হবে। যদি কোনো কারণবশত টেকনিক্যাল অ্যানালিসিস ফেল করে যায় তাহলে কিন্তু এখানে ট্র্যাপ হওয়ার একটা ভয় থাকবে। কিন্তু ওভারঅল চার্ট প্যাটার্ন দীপক নাইট্রেটের কিন্তু খুব ভালো দেখাচ্ছে। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দিচ্ছি না, অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।